এইচএসসি ও সমমানের পরীক্ষা, এখন পর্যন্ত ওঠেনি প্রশ্ন ফাঁসের অভিযোগ। প্রতিবন্ধীদের কল্যাণে বিত্তবানরা এগিয়ে আসুন আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নিয়ে কিছু বলেনি মেডিকেল বোর্ড, মির্জা ফখরুল হাসপাতালে। ভবন ভাঙতে 1 বছর সময় পেল বিজিএমইএ, আপিল বিভাগের নির্দেশ। স্বাগত নিউজ 24 সংবাদে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। এবারে পুরো খবর। সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার প্রথম দিনে বাংলার প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং ডিআইবিএসএ বাংলার প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারে পরীক্ষায় অংশ নিচ্ছে 13,11,000-এর বেশি শিক্ষার্থী। পরীক্ষা হচ্ছে সারা দেশের 2,541টি কেন্দ্রে। এদিকে উচ্চ মাধ্যমিকের এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাধ্যমতো প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এদিকে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়কারী জনকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া তিনি বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকের কাছে প্রশ্ন পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিটিআরসিএ কে সঙ্গে সঙ্গে তথ্যগুলো জানিয়ে দিই, আমরা পাই বা আপনাদের কাছ থেকে পাই, যার কাছ থেকে আমরা পাই। গোয়েন্দা সংস্থাগুলো বিশেষভাবে কাজ করতেছে, এগুলো আমরাও সব জানি না, জানার তো কারণ নেই। আর আমরা সব জানলেও জানানোর কৌশল হিসাবে এটা উচিত নয়। যার জন্য এই ধরনের কাজে যারা লিপ্ত আছে তাদেরকে ধরবার জন্য এই জন্যই বললাম যে সকলের সহযোগিতার দরকার, সব মন্ত্রণালয় সম্পৃক্ত এগুলোর মধ্যে। এখান থেকে বুঝতে পারছেন যে এইগুলো মন্ত্রণালয় কাজ করতেছেন, আমরা সেখানে তাদেরকে তাগিদ দিচ্ছি। এবার বলতে চাই, যদি কোনো ছাত্র পরীক্ষার্থীর কাছে কিংবা অভিভাবকের কাছে প্রশ্নপত্র সেটা সত্যি হোক আর মিথ্যা হোক পাওয়া যায়, তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই যারা অপরাধে লিপ্ত তাদেরকে হুঁশিয়ার করতে চাই, এবার কিন্তু প্রশ্নপত্র ক্রেতা সেজে আমরাও আছি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি এর সমমানের পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কোচিং সেন্টার বন্ধ রাখার পাশাপাশি এবারই প্রথম লটারির মাধ্যমে নির্ধারণ হয় প্রশ্নপত্রের সেট। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রশ্ন ফাঁস ছাড়াই চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছে 97,000-এরও বেশি পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর পর জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন চট্টগ্রাম কলেজ সহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। এইবার এইচএসসি পরীক্ষায় আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে আমরা প্রশাসন সহ সকলে খুব সতর্কতার সাথে অনেকগুলা মেজার্স নিয়েছি। গত বছরের তুলনায় এবার এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে বেড়েছে শিক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা। এবার এই বোর্ডে 71,000-এরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন 116টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্ন ফাঁসের কোনো গুজব না থাকায় স্বস্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রশ্ন ফাঁসের কথা আমরা এখন পর্যন্ত বলতে পারি না, আমরা পাই নাই। এবছর তো পরীক্ষা অনেক ভালো নেবে শিক্ষামন্ত্রী বলেছে। হ্যাঁ, আমরা আশা করি প্রশ্নপত্র ফাঁস হবে না। পরীক্ষা শুরুর পরই সরকারি বরিশাল কলেজ কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক। আমরা প্রশ্নপত্রের ফাঁসের কোনো গুজব এ পর্যন্ত পাইনি, আর পরিবেশ অত্যন্ত চমৎকার। খুলনায় এবার পূর্ব নির্দেশনা অনুসারে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষা হলে প্রবেশ করেছে পরীক্ষার্থীরা। খুলনার নগরী ও জেলার কেন্দ্রগুলোতে সাধারণ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। যশোরে শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন ফাঁস রোধে কেন্দ্র পরিদর্শকদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলে জানান যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। স্বরাষ্ট্র থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেভাবে আমরা এবার পরীক্ষা শুরু করছি, আশা করছি কোনো ধরনের দুঃসংবাদ আপনারা শুনতে পারবেন না।
এছাড়া রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মন্ত্রণালয়ের নির্দেশনার বাইরেও প্রশ্নফাঁস ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানায় শিক্ষা বোর্ডগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অটিজম সহ প্রতিবন্ধিতায় ভোগা শিশুদের প্রতি সংবেদনশীল ও মানবিক আচরণের মাধ্যমে সমাজের মূল ধারায় নিয়ে আসতে হবে। একই সঙ্গে অবহেলা নয়, ভালোবেসে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আরো জানাচ্ছেন তানজিম মেহেদী। মানব জীবনের বৈচিত্র্যময় অংশ প্রতিবন্ধিতা। শারীরিক, মানসিক, বুদ্ধি, বিকাশ, ইন্দ্রিয় নানা ধরনের নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে জটিল হল অটিজম। দেশে বছর কয়েক আগেও বিষয়টি ছিল অজানা। নারী ও বালিকাদের ক্ষমতায়ন হোক না তারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন, এই প্রতিপাদ্য সামনে রেখে পালিত হচ্ছে 11তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ছোটবেলায় আমার বোনের মতো স্কুলে যেতে পারিনি, স্কুলে আমাকে রাখিনি, বলেছেন সাধারণ স্কুলে আমাদের পড়াশোনা করানো ব্যবস্থা নেই। অটিজম সম্পন্ন 3 জন এবং এক্ষেত্রে অবদান রাখা 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রজ্বলন করেন নীলবাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে তার সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন। বলেন, বৈচিত্র্যের কারণে তাদের আচরণ অস্বাভাবিক হতে পারে, কিন্তু আছে বেঁচে থাকার অধিকার। তাদের প্রতি সমাজেরও দায়িত্ব আছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা চাই না যে সম্পূর্ণ আলাদাভাবে হোক, আলাদা ব্যবস্থা করতেও হবে, এটা ঠিক আছে। তারপরেও ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ তারা সাধারণ ছেলে মেয়ের সাথে বসে পড়াশোনা করবে। কিছুক্ষণ আগে আপনারাই শুনলেন, ইসাবাই বলল যে তাকে স্কুলে নেয় নাই, সে প্রতিবন্ধী থেকে তাকে স্কুলে ভর্তি করায় নাই। এটা ঠিক না, তাদেরকে ভর্তি করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের বিকাশে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। আল্লাহ তো মানুষকে বিভিন্নভাবেই সৃষ্টি করেন, কাজে সেটাকে অবহেলার চোখে দেখা ঠিক না। এই মানসিকতা পরিবর্তন করে সবাইকে বরং আরও সংবেদনশীল হয়ে, আরও সহানুভূতিশীল হয়ে এদেরকে আরও আদর ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতে হবে। আর তাদের মাঝে যে সুপ্ত প্রতিভা রয়েছে, সেই সুপ্ত প্রতিভাটা জাগ্রত করতে হবে। পরে অটিস্টিক শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তানজির মেহেদী, নিউজ 24, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ, তাকে রাজধানী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার নিউজ 24-কে জানিয়েছেন, অসুস্থতা বোধ করায় সোমবার সকাল 10টায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে যে অফারেস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তার দলের উদ্বেগের মধ্যে কারা কর্তৃপক্ষের অনুরোধে শনিবার 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। ওই মেডিকেল বোর্ড এখনও তাদের প্রতিবেদন দেয়নি বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ শাহ আলম তালুকদার এই তথ্য জানান। তিনি বলেন, মেডিকেল বোর্ড প্রতিবেদন দিলেই কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। একটা মেডিকেল টিম গঠন করি এবং সেই মেডিকেল টিম গঠন করার পরে যথারীতি তারা গতকাল কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সে জায়গায় গিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেছেন, কিন্তু পরীক্ষা নিরীক্ষার ফলাফল এই মুহূর্ত পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছে নাই। আমাদের হাতে এসে পৌঁছলে সেটা আমরা কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। কারা কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা বিষয়টি অবগত হওয়ার চেষ্টা করবেন। বিএনপি গত 9 বছরে আন্দোলন করতে পারেনি, আগামী 9 মাসেও যে আন্দোলন করতে পারবে এটা জনগণ বিশ্বাস করে না, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা বাজার এলাকায় বেইলি ব্রিজের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। বলেন, জাতীয় নির্বাচনে আসা না আসা বিএনপির অধিকার, সরকারের কোনো দয়ার বিষয় নয়। পদ্মা সেতুর কাজ পুরোদমে চলছে বলেও এ সময় মন্ত্রী সাংবাদিকদের অবহিত করেন।
বেগম জিয়াকে দণ্ডিত হওয়ার পর কারাগারে যখন তিনি গেলেন, সেই সময় যারা আন্দোলন করতে পারবে, তারা ইলেকশনকে সামনে রেখে জনগণ যখন ইলেকশনের মুডে আছে তখন আন্দোলন করবেন, বা তাদের আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেবে। এটা এ স্বপ্ন দুঃস্বপ্নেরই। নিরাপদ বিশ্ব গড়ে তুলতে সবাইকে কাঁধে কাঁধ রেখে কাজ করার আহ্বান জানালেন আগামী নির্বাচনের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লে গভর্নর পদপ্রার্থী বাংলাদেশি ডক্টর নীনা আহমেদ। শনিবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য করা প্রবাসীদের এক সমাবেশে তিনি কথা বলেন। এই সমাবেশে উপস্থিত জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, জাতির স্বার্থে বাঙালিরা সবসময় এক হতে পারে, যার প্রমাণ ৭১-এর মুক্তিযুদ্ধ। লাভলু আনসারের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। আগামী নির্বাচনের তহবিল সংগ্রহে ফ্রেন্ডস অব নীনা ব্যানারে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন হোস্ট কমিটির কো-চেয়ার ও মার্কিন শ্রমিক ইউনিয়নের নেতা মাফ মেজবাউদ্দিন, কো-চেয়ার ও জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল এবং সাংবাদিক মুক্তিযোদ্ধা লাভলু আনসার। অনুষ্ঠানের শুরুতে সারা বিশ্বে জঙ্গি হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন বিশিষ্টজনেরা। তৃণমূলে ২৫ বছরেরও বেশি সময় সাফল্যের সাথে কাজ করছেন ডক্টর নীনা আহমেদ। আগামী মে মাসে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচনের অন্যতম প্রার্থী তিনি। এই নির্বাচন প্রচারণার জের ধরে তিনি বলেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে নির্বাচনে অংশ নিয়ে। যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ গ্রহণকারী সবাইকে ভোটার হিসেবে তালিকাভুক্তর আহ্বানও জানান তিনি। যারা পেনসিলভেনিয়াতে থাকেন তারা যেন রেজিস্টার টু ভোট করে, যে এই নির্বাচনের জন্য অনেক রিসোর্স দরকার। সো যারা চারিদিক থেকে, যে কেউ অন্য স্টেট থেকেও আমাকে ফান্ড রেজিংয়ে সাহায্য করতে পারে। সমাবেশে উপস্থিত বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, বাঙালিরা সবসময় যে ঐক্যে বিশ্বাসী সে অনুযায়ী পথ এগোতে হবে। তিনি আরও বলেন, নীনা একজন বাঙালি, বাংলাদেশি এবং এখন একজন আমেরিকান নাগরিক এবং একজন পরিশ্রমী ও উদ্যমী মানুষ। বাঙালিরা যে নিজেদের প্রয়োজনে এক হতে জানে, আজকে এটাই তার প্রমাণ। আজকে নীনা আহমেদ পেনসিলভেনিয়া থেকে নির্বাচন করতে যাচ্ছে, কিন্তু আপনারা নিউ ইয়র্কের সবাই এখানে সমবেত হয়েছেন কেন? ডক্টর নীনা আহমেদকে সাপোর্ট দেওয়ার জন্য। মার্কিন নির্বাচনী প্রচারণার বিজ্ঞাপনে দরকার হয় বড় অঙ্কের টাকা। এর রেশ ধরে সাধ্য অনুযায়ী সব প্রবাসীকে অর্থ সহায়তা দেওয়ার আহ্বান জানান সমাবেশে উপস্থিত বক্তারা। রাজধানীর হাতিরঝিলের বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি বিজিএমই এর বহুতল ভবন ভাঙতে এবারের পর আর সময় চাইবে না, এমন মুচলেকা দাখিলের পর তাদের ১ বছর সময় দিয়েছে আপিল বিভাগ। সোমবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ নিয়ে বিজিএমই ভবন ভাঙার জন্য তৃতীয়বারের মতো সময় পেল। গত ২৮ মার্চ দাখিল করা মুচলেকায় কিছু অস্পষ্টতা থাকায় তা সংশোধন করে বিজিএমই এর আইনজীবী অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী আবারও আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী মুচলেকা দাখিল করেন। আদালত ওই মুচলেকা গ্রহণ করে তাদেরকে ভবন ভাঙতে ১ বছর সময় দেন। যে প্রথম আমরা ১ বছরের যে সময় প্রার্থনা করছি, এটা পেলে আমরা আর সময় চাবো না। দ্বিতীয় আমরা বলেছি যে আদেশ যেটা দেওয়া হয়েছে অবশ্যই এটা তো আমরা মানব। আর তৃতীয় বলেছি যে বিজিএমই এই আন্ডারটেকিং বা অঙ্গীকার নামাতে বিজিএমই দায়বদ্ধ থাকে। তারা আর ফার্দার কোনো সময় চাইবেন না। আর আদালতের যে আদেশ আছে আপিল বিভাগের, সেই আদেশটা তারা বাস্তবায়ন করবেন, শ্যাল অ্যাবাইড বলছেন। আর বলছেন যদি এর কোনো ব্যত্যয় হয় তাহলে বিজিএমই উইল বি লায়েবল, মানে তারা লায়াবিলিটি নিচ্ছেন যে আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য। নিউজ 24 সংবাদের পর্যায়ে নিয়েছে একটু বিরতি, ফিরছে একটু পর। দর্শক বিরতির পর আবার স্বাগত নিউজ 24 সংবাদে।
আগামী বাজেটের আগে জাতীয় রাজস্ব বোর্ড সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের সাথে বৈঠক করছে। এনবিআর এর সম্মেলন কক্ষে এই মুহূর্তে বৈঠক চলছে ফরেন ইনভেস্টর্স চেম্বার্স অফ কমার্সের সাথে। সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন এনবিআর এর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। তো আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার এর যে প্রজেকশন সেটা অনুযায়ী রেভিনিউ আর্নিংটাকেও একটা পর্যায়ে নিতে হয় এবং জিডিপি আমাদের দেশের যেটি আছে জিডিপির একটা সার্টেন পার্সেন্টেজ এক্সপেন্ডিচার করতে হয় আর সার্টেন পার্সেন্টেজ ইনকাম আসতে হয়। আপনারা জানেন যে আমাদের দেশের যে ট্যাক্স জিডিপি রেশিও এটি কিন্তু আমাদের পাশাপাশি যে কোনো দেশের তুলনায় একটু কমই আছে, যদিও সেক্টরাল কোনো কোনো ক্ষেত্রে আপনারা অনেকে বলেন কর্পোরেট ট্যাক্স একটু বেশি, কোনো ক্ষেত্রে গিয়ে কিছু কিছু ট্যাক্সের হার বেশি থাকলেও ওভারঅল ট্যাক্স জিডিপি রেশিও আমাদের দেশে কম আছে। এটির অবশ্য সবচেয়ে বড় কারণ আমাদের যে ট্যাক্স নেট যতটুকু যাওয়া উচিত ততটুকু আমরা নিয়ে যেতে পারিনি এবং সেই ব্যাপারে আপনাদের সহযোগিতাও লাগবে, আমাদের চেষ্টাও অব্যাহত আছে। তবে এবছর যদিও আপনাদের সাথে আমরা এখনই খোলা মুক্ত আলোচনা করব, একটু ইঙ্গিত দিতে চাই যে এটি বর্তমান সরকারের 5 বছর মেয়াদের শেষ বাজেট হবে এবং বরাবরের মতোই বিগত 5 বছর সর্ববৃহৎ বাজেট তৈরি করা হয়েছে প্রতি বছর। কাজেই এইবারও সর্ববৃহৎ বাজেট হবে, অর্থাৎ আগের বছরের বাজেটের চেয়ে বেশি হবে। তো এটা যে হারে আমরা বাজেটটা করছি সেই হারে যদি ট্যাক্স আমাদের রেভিনিউ রেভিনিউ ইনকাম যদি না করি তাহলে আমরা ফাইন্যান্সিং করতে পারবো না। তার মানে এই না যে আমরা জোর জবরদস্তি করে রেভিনিউ বাড়ানোর একটা চেষ্টা করব। পরিকল্পিত পদ্ধতিতে আপনাদের পরামর্শ নিয়েই আমরা যে জায়গায় আনট্যাপড আছে সেই সব জায়গায় আমরা চেষ্টা করব। তো আপনাদের মূল্যবান পরামর্শ শোনার জন্য আমি এখনই আপনাদের কাছে মাইক দিচ্ছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কি কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনাদের পক্ষ থেকে দিবেন। তো এটা প্রতিটি আইটেম আপনাদের পক্ষ থেকে একটু বললে ভালো হয়। আমি জাস্ট শুধু আপনাদের যে এখানে সভাপতি মহাসচিব আছেন এই 2 জন আর আমরা এই কয়েকজনের পরিচয় নেই, সবার পরিচয় নিতে গেলে অনেক সময় ব্যয় হবে, তাই না? এই কয়েকজন একটু আপনারা বলেন, সভাপতি মহাসচিবের নাম বলে আমরা শুরু করবো। আর আমাদের শুধু সদস্য আছে এখানে 3 জন, এই সদস্যদের নাম বলে। অসংখ্য ধন্যবাদ। আমি শেহজাদ মুনিম, প্রেসিডেন্ট ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আমি মাসরুর, আমি এক্সিকিউটিভ কমিটিতে আছি ফরেন চেম্বারে। আমি অলসো কান্ট্রি হেড ফর ব্যাংক ফর বাংলাদেশ। Assalamu alaikum. I am M.H.M. Fairoz, Executive Committee member of the FICCI, and I am the Managing Director of Sing Bangladesh Limited. Assalamu alaikum. আমি আব্দুল খালেক, আমি ফিকি ট্যাক্সেশন টেরিফ এবং কর্পোরেট ল কমিটি কনভেনার, আমি বার্গার প্রিন্সিপাল ডাইরেক্টর। আসসালামু আলাইকুম, আমার নাম জামিল ওসমান, আমি ফিকি এক্সিকিউটিভ ডিরেক্টর। হ্যাঁ, এই পর্যন্ত এদিকে আমরা দেখলাম, আপনারা আমাদেরকে মাফ করবেন যদি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফিরোজ শাহ আলম, সদস্য শুল্ক নীতি ও আইসিটি জাতীয় রাজস্ব। আমার নাম কানন কুমার রায়, আমি সদস্য করনীতি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল হাসান, সদস্য ভ্যাট। আমাদের এদিকে আছে আমাদের অন্যান্য সহকর্মীরা, আর আপনাদের সাথে আপনাদের সহকর্মীরা আছেন, আর আমাদের সাংবাদিক ভাই যারা আছেন বোন, এদেরকেও আমরা স্বাগত জানাই। আপনারা
মানে আমার মনে হয় যে আগ্রহ ভরে আপনারা আমাদের বক্তব্য শুনবেন। তো আমি ফিকির প্রেসিডেন্টকে আলোচনার সূত্রপাত করার জন্য অনুরোধ করছি। স্যার অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমাদের মধ্যে একজন দুজন ফরেনার আছেন, আমি ইংরেজিতে বলা। দর্শক, এনবিআর সম্মেলন কক্ষে বৈঠক চলছে ফরেন ইনভেস্টর্স চেম্বার্স অফ কমার্সের সঙ্গে এবং সেখানে বক্তব্য রাখছিলেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। আপনারা সরাসরি দেখছিলেন সেটি। চলে যাচ্ছি পরের সংবাদে। ঢাকায় জলজট সৃষ্টি হয় প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থা ধ্বংসের কারণে, আর ওয়াসার ড্রেনেজ ব্যবস্থার শতভাগ ঠিক আছে এমন দাবি করেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খান। সোমবার রাজধানীতে আসন্ন শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিয়ে ঢাকা ওয়াসার প্রস্তুতি তুলে ধরতে আয়োজিত মত বিনিময় সভায় এই দাবি করেন তিনি। ব্যবস্থাপনা পরিচালক বলেন, অপরিকল্পিত শহরে পানি ব্যবস্থাপনায় সফল ঢাকা ওয়াসা। আগামী 2 মাসের মধ্যে মিরপুর এলাকার পানির সমস্যা দূর হবে বলেও উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর খাল দখল কিংবা ভরাটে ওয়াসার কোনো সংশ্লিষ্টতা নেই। দখলকে আমাদের যেটা দৃষ্টিভঙ্গি সেটা খুব পরিষ্কার, আমরা খাল দখলের ব্যাপারে কাউকে কোনো ছাড় দেইনি, দেবও না। নির্দ্বিধায় বলতে পারি যে টোটাল ওয়াটার ম্যানেজমেন্ট ইজ আন্ডার আওয়ার গ্রিপ। সংবাদে এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। বিরতির আগে আপনারা দেখছিলেন যে এনবিআর সম্মেলন কক্ষে বৈঠক চলছে ফরেন ইনভেস্টর্স চেম্বার্স অফ কমার্সের সাথে এবং সেখানে বক্তব্য রাখছিলেন চেম্বারের সভাপতি। আমরা আবারও চলে যাচ্ছি সেখানে। Is increasing, our business size is increasing, and if you look at the FICCI members, most of them are large taxpayers and most of them are in LGU. And when you are a large taxpayer, your disputes are also very large. Sometimes, even if a fraction comes up, it is a very large process. But if you look at the VAT policy, the way the VAT administration actually happens, most of the time we have faced that the situation that once a dispute arises, if a final demand is issued by the commissioner, then we are into a sub judice process and it ends into the court. And together I was trying to count how much of total dispute we actually have from FICCI members. It's in a big number, very, very large number. And this is not sustainable, and this is not very good for the business climate of the country. So from the chamber, sir, we would like to recommend that even before the first demand or the final demand is issued by the commissioner, if we can play a role to play a bit of a negotiation or a discussion before the legal procedure starts. So anything bigger than maybe 50 crore or 100 crore, I don't know, you will be the best judge of it based on the track records, to arrive at a number that if the demand goes beyond that, then the FICCI members, the executive committee members could be brought into, and we can have a dialogue with the members and then reach a situation whether we can resolve it. If we can't, then we follow the procedure of the legal law. So that's an humble request from FICCI. I'm sure I'll talk with the other chambers as well, and they will also agree with us that this could be a way of minimizing the entire litigation process in the country. With these few words, I would now pass on to Mr. Khalek, who would mainly talk about the common issues that the FICCI members all feel should be looked into. Thank you very much, sir. Respectable Chairman, National Board of Revenue, President, Foreign Investors Chamber, respectable members of the National Board of Revenue and other officials and of my colleagues and media, Assalamu alaikum and a very good afternoon. On behalf of Foreign Investors Chamber, I am making the presentation, and at the outset, we are presenting on income tax. Regarding income tax issue, it is our President who highlighted the rate of tax in context with competitive economy. So I am not going for this item. Rather, I am to add
You see, because of the disallowance, say in case of non-publicly traded company, the rate of tax is 35%. But because of the disallowance of perquisite and other expenses, at many occasions, we have to pay additional 5 to 10%. I mean, the effective tax rate against 35% from company to company is hitting even 40% plus. So regarding rate, we have to take into consideration. And next point. Okay, I will request you please to mention what is your suggestion. Just in all cases, you mention the existing rate and your suggestion. Just and make it rather quick. And about the suggestion, we made the proposal at the bottom. The rate of we are recommending to reduce the rate of tax at least by 5% in all segments. Okay. And we are also recommending to keep the tax rate stable at least for 3 to 4 years. The reason behind it helps us to go for viability study of our new project. So your suggestion is 5% from 35% to make it 30%. 30% and from 25% to 20%. Okay. And to keep it stable. I'm not giving you just now the verdict, but we will try to accommodate, or we will discuss it with our team. Thank you, sir. Next. So about the next point, here tax rate of offshore banking services, and here we are highlighting regarding offshore and onshore tax services, and particularly those who are multinational banking company, they place the proposal, and here in the PowerPoint presentation we made 42.5% is the rate of tax for bank. In most of the countries, the rate of tax for offshore banking unit is much lower. So our recommendation to consider the situation so that in export processing zone and economic zone, investment will come to Bangladesh. So this is relating to banking service. I am not highlighting the bank rate, rather we are for offshore banking. Throughout the world there is a differential rate. Our recommendation to go for some sort of difference. Okay, so differential rate for offshore and onshore banking. Yeah, onshore banking. Okay. Thank you, sir. We will note it. Okay, next point. So next point, applicability of retrospective and prospective effect of Finance Act. Say, with effect from 1st July 2018, we have to follow or oblige with new Finance Act. And in forthcoming Finance Act, there will be rate of tax for company, for individual. In our country, we are giving effect from immediately preceding 12 months. Say for example, the person who is in employment for the last 12 months, in line with existing rate of tax, we are deducting tax from his salary. And on June next, when the budget will be declared, and in case of any enhancement in the rate, we have to give a load for differential on June salary. I can apprise you, sir, about 3 years back, in most of the multinational company, senior level employees were completely different from payout. I mean, we failed to give any salary. The gross salary was deducted entirely to cover the shortfall created by enhanced tax rate. So our recommendation, in line with global practice, say the rate, the provision which will be made in forthcoming budget, instead of retrospective effect, there should be prospective effect. Retrospective effect from 1st June. From 1st July 2018. No, you are asking for effect from 1st July 2018. 18. What is the retrospective effect? Retrospective effect, I mean, the rate which will be finalized by Finance Act 2018 as per existing tax policy, that will be effective from July 2017 up to June 2018. I mean, say from July, August, September, October, as a matter of compliance. Tax year. Yeah.
tax year is 2000. We don't have any tax year. That is income year and Assessment year. So our budget starts from July 2018. But when the assessment is done, my assessment is for 2017-18. Yes. So this is the practice for personal income tax. This is the practice for Personal income tax as well as corporate tax, business tax, etc. We get the benchmark from 1 year preceding the date of promulgating the budget. Otherwise, which we will get as base year. এটাই তো সমস্যা। ওটা নিতে হবে। For your kind appraisal, throughout the world, the rate which has been passed in the parliament in current budget, that is applicable from 1st July. আপনি বলতেছেন যে 1st July থেকে আগের যে ইয়েটা রেটটা সেটা আগের রেটে নিব। হ্যাঁ, আগের রেটে। কারণ এখানে আমার 12 মাসে আমি বেতন কাটছি, 12 মাসে বেতন কাটার পরে নতুন যে রেটটা আসছে, তাহলে দেখা যায় জুন মাসে বিরাট শর্টফল করছি। এটা 2 বছর আগে হয়েছে, আমার যে কথা আমি বলছি, জুন মাসে আসি আর বেতন দিতে পারতেছি না। এটা তাহলে মানে আমাদের যে ট্রেডিশনাল ট্যাক্স অ্যাসেসমেন্ট সেটা থেকে একটু আলাদা হবে যদি ওদের কথা শুনি। রেডিক্যাল চেঞ্জ that we'll have to think of. The gentleman who is sitting beside me, he is from Sri Lanka. He is the chief executive we will think about it. Yes, okay. But we are not giving any commitment. Okay, next. I speak as well. So, yeah, please. Mr. Kalik, at this point, do you have any example that there is no difference between income year and assessment year? Is there any scenario in the world, in any country? Yes. There is no difference in income year or assessment year? About on this particular issue, if I take you to even Sri Lanka, Pakistan, and India, the system was almost same as it is in practice in Bangladesh, but they made the change. So some other foreign countries have made change. So let us think on it, because we have changed many things last year and the year before. Maybe this change will continue. Next. Serious. না ঠিক আছে we will work on it. Next point. So regarding next point, deduction from income of non-resident, we are referring to section 56 ITU 1980. Okay. Say as per existing law, at the time of remittance of royalty, technical know-how fees and other fees to foreign technology provider, we have to deduct tax within the range of up to 30%, right? And here in this slide we are presenting Bangladesh is double taxation treaty with many countries. Double taxation treaty means that tax will be leviable in mother countries, but what is happening, and in double taxation treaty and in relevant section 144(2), that is clearly spelled out that there should not be any tax in case of tax deduction in case of double taxation treaty. But it is happening, and there is a provision for approval from Board of Revenue, but it's a very lengthy process. So since our country has inked the deal, double taxation treaty with foreign countries, that the tax will be collected by mother country, our recommendation, instead of keeping the provision for NBR approval, our recommendation is to exempt the company who originated in double taxation treaty countries. Say in case of technical know-how fee from UK, since we are with double taxation treaty with UK, while we will remit as per section 56, we have to deduct 20%. But if we look into the double taxation treaty, then we are not supposed to do so.
And once again, there is a provision for approval from National Board of Revenue. That is a lengthy process. Our recommendation, since there is a clear-cut agreement, You are asking for to exclude the countries with whom Bangladesh is with double you are asking for us to abide by the spirit of double tax right, exactly. taxation treaty. Yeah. And we are also recommending the country with whom we have no double taxation treaty, the rate will be applicable. Okay, but one thing is clear. If we deduct tax, is that amount is taxable in your native country as well? As per double taxation treaty, there is a complexity. Yes. Serious complexity, and if it is deducted, if we issue certificate, based on that certificate, it is very difficult to recover. And that is the reason from our group, we are with a strong recommendation. এটা আমরা কোনো কিছু আছে একটু বলবে? I can contribute here. We of course honor the spirit and the obligation of the double taxation treaties. As Khalid Bhai said, that there's a provision for the approval for NBR, whether any company or any party will get the treaty benefit. And there's a complex situation. There are many conditions, whether the country or the entity will get the benefit. And there are lots of things to check. For example, fiscal domicile, the taxability, the sectors. So we cannot give it to the company, whether you just deduct it or not. It must go through NBR, because we have to make sure that this particular company, foreign company, meets the treaty benefit criteria. Now, you said that this is a lengthy process in NBR. What we can do that we can simplify the procedure and make sure that the certificate is done in a shorter period. That can be done, but we cannot avoid the NBR procedure. And another issue. Okay, we are agreeable to give a certificate. Simplification. Okay, simplification. Okay, please continue next. So, regarding next point, say, okay, covered minimum tax section 82C, ITU 1984. About this minimum tax, say the provision stand irrespective of profit or loss. A company is to pay minimum tax at the rate ranging from 0.6% to 1%. And if I take you to telecom company, one of our member, Robi, they are with huge turnover, but they are yet to cross the break-even point. I mean, they are yet to get the profit. So in one hand, there is no profit. On the other hand, to pay tax. And this is against the fundamental of income tax. Income tax is a tax which is leviable for income. Tax cannot be on sales. On sales, that is valuated tax. One point. Here, please. You have mentioned about examples in other countries regarding your earlier issues. Why don't you follow the other countries' example regarding this minimum tax? Why don't you tell that? Right. There are so many countries where the minimum tax exists. So there is also practice in other countries regarding this minimum tax, and you should mention that. ঠিক আছে ওইটাতে আর ইয়েতে যাওয়ার দরকার নাই। তো দিস ইজ ওয়ান অফ দেয়ার অবজারভেশন। we will compare, we will look into it. Okay. ঠিক আছে, next point আছে। About the next point, here deduction are sourced from income of funds, section 52 of ITU 1984. In pursuance to section 52 ITU 1984, say provident fund, gratuity fund, pension fund, and other funds are invested in interest-bearing activities. The interest is exempted as per Schedule 6 particular clause. But by Finance Act Forwarded 2016 or 17, the government decided to deduct 5% tax. Right? Here I am to explain. You see, in one hand, the income tax law itself exempted, and on the other section, deduction at source is imposed. So it is contradictory, and more so in last year it was our honorable finance minister who was with a vision that the pension fund, gratuity fund will also be introduced in private sector companies, and I believe it is also to some extent this is also contradictory to vision of present government.
What has been highlighted by finance minister himself? Fund is investing 5% deduction. প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, আরো যারা আছে, হ্যাঁ, তো এইটাকে আমরা দেখি, উই উইল রেশনালাইজ। ওকে, নেক্সট। So here we are with royalty and technical know-how fees, and regarding royalty and technical fees, we are with this time constraint. Regarding royalty and technical know-how fees, you see, whenever an investor is coming to Bangladesh, when we multinational companies are the ambassador for other investors, when they are coming to Bangladesh, they are approaching to the Board of Investment, and it is Board of Investment, I mean BIDA. BIDA is with one guideline. That guideline suggested that whenever an investor will come and invest in Bangladesh with technology, then the investor will be entitled to take 6% royalty. Say you are an investor, you have invested in industry, and at the end of the year you are with 100 crore taka turnover, but for obvious reason in the very first year it is not possible to earn profit, so you are with not with profit. And whenever they are submitting the tax return in pursuance to section 30 of tax act, income tax act, the amount in excess of 8% of the profit is disallowed. So in our observation, this is contradictory, and this is also contradictory to Foreign Exchange Regulation 1947. We appreciate National Board of Revenue. Initially, the percentage of profit was 2%, then 2.5%. With the recommendation of Foreign Investor Chamber, it is the NBR who increased to 8%. Our recommendation to eliminate, and if not, to enhance. Can we move? So about the next point, deduction of excess perquisite. Regarding excess perquisite, here say, if I take you to the definition of perquisite, perquisite means any benefit to the employee excepting basic salary, LFA and bonus. So everything under that umbrella of perquisite. And in case of perquisite, the amount in excess of 4,75,000 in a year will be disallowed. Resulting from that, it is employee who is to pay 30% tax, it is employer who is to pay 35% tax. On that particular disallowed portion, the effective tax for employer-employee is reaching to 65%. And this perquisite issue was also in this subcontinent historically. And in India, sorry, I am not to make a comparison, and many other countries has been withdrawn. And I must appreciate, every year we are making presentation, and it is National Board of Revenue who is enhancing the amount of perquisite. Now it reached to 4,75,000. Our recommendation as usual, if possible to discontinue, and otherwise to enhance. To enhance the 6 lakh ceiling. Okay. And regarding surcharge, I believe people from both sides would equally be affected about this surcharge. Not, I mean, from our side. You see, if a person is with an apartment in Gulshan at a cost of taka 2,50,000, and if the person, let me consider, is a government employee, and his other income, and altogether he is with an his income tax figure extended taka 20 lakh. Now he is paying 20 lakh and having an apartment at a cost of taka 2 crore 50 lakh. On that 20 lakh, he is also to count another 2 lakh. In a situation, say for example, a person own a beautiful house in Gulshan. The cost of the house is 100 crore taka. But somehow, he is with an income, his income tax is 10 lakh. Having 100 crore taka asset, he is paying 1 lakh. Having a single apartment in somewhere, not even Gulshan, maybe in Baridar or somewhere, 2 crore 25 lakh, the person is to pay 2 lakh taka surcharge. In our end, sorry to say, to our foreign participants, those who are here in Bangladesh, not Bangladeshi citizens, for them, since they are not with any net asset, they don't require, and I am not asking to impose on them. Rather, I would request to rationalize. And it was 2 crore, gradually it is increasing. By rationalization means that
it can go in either way. It can be compromised or it can be enhanced, right? So if somebody owns an asset of maybe 2.5 crore, he's paying 2%, 10% on his income. So if somebody, the income level is same, 10 lakhs. So if somebody owns 100 crore, then he can have a surcharge of maybe 20%. That is rationalizing. According to your proposal, that can also be a rationalizing. They are against the surcharge. That is their point. Our point, Or the amount can be enhanced. Okay. From 2.52 to we recommend at least Ceiling. You see, slab is there, already slab is there. Slab is there. We are recommending to enhance the slab. The reason behind. Okay. We have I noted your concern. And for kind information of Sabir Bhai, probably that revenue which you are collecting is very peanut. ঠিক আছে, ঠিক আছে। Okay, so next সার্চার্জ অ্যাকচুয়ালি গত অর্থ বছরও তো মাননীয় অর্থমন্ত্রী তো এটা মেনশন করেছিলেন যে সার্চার্জের থেকে আমরা বের হয়ে আসতে চাই। দেখা যাক কি হয়। And next point regarding appeal before appeal, it is historical point. I am not to create a stress. We are recommending to, not to go for judgment before. আচ্ছা। And if you have to go for an appeal or if you have to go for high court, then we have to pay 10%, 25%. দর্শক, এনবিআর সম্মেলন কক্ষে এই মুহূর্তে বৈঠক চলছে ফরেন ইনভেস্টার্স চেম্বার্স অফ কমার্সের সাথে। আপনারা এতক্ষণ সরাসরি দেখছিলেন সেটি। এর সঙ্গে শেষ করবো এখনকার সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।